আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল। আজকে হাজির হয়েছে নতুন একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা আজকে বাংলাদেশ সংবিধান এবং রাষ্ট্রপতি নিয়ে একটা আলোচনা করবো। এবং আজকে ক্লাসটা অস্থির হতে যাচ্ছে। আজকে কিসের জন্য? আজকে আমরা ক্লাসের মধ্যে কি শিখবো, আমরা শিখবো আজকে ক্লাসের মধ্যে আমরা জানবো যে হচ্ছে, যেমন হচ্ছে আমাদের তো এখন রাষ্ট্রপতি নেই, তো এই রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে। তারপর হচ্ছে আপনার রাষ্ট্রপতি অনুপস্থিতিতে দেশটা শাসন কার্য পরিচালনা কে করবে, কে সংসদকে নির্বাচিত করবে। তারপর হচ্ছে ধরেন আপনাদের কাস্টিং ভোট কে, আমাদের ফ্লোর ক্রসিং কে, তারপর হচ্ছে ট্রেন্ডিং বা হচ্ছে আপনার হচ্ছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আর হচ্ছে আমাদের যেগুলো মানে আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষা কিংবা হচ্ছে ধরেন বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য যেগুলো হচ্ছে যেই আপনার অনুচ্ছেদ গুলো ইম্পর্টেন্ট, সেটা নিয়ে একটু আলোচনা করবো। আর আসলে আজকে আমরা মূল যে আলোচনাটা সেটা হচ্ছে কি, আমাদের যে বাংলাদেশের যে মূল কনস্টিটিউশন, যেটা হচ্ছে বাংলাদেশের মূল সংবিধান, এই সংবিধানের আলোকে মূলত আজকে আমাদের সব আলোচনা হবে। এখান থেকে সব রেফারেন্স নেওয়া আছে। তো আজকে সংবিধানের ক্লাসটা যদি করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো চাকরি পরীক্ষা কিংবা যে কোনো ভর্তি পরীক্ষার জন্য সবসময় আপনি এগিয়ে থাকবেন। হ্যাঁ, তো চলেন আমরা একটু শুরু করি। দেখেন আমি এখানে কি লিখছি, যে বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রপতি। আমরা জানি বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে। আমরা জানি যদি অনুচ্ছেদ, আমরা যদি প্রথমে একটু অনুচ্ছেদ গুলো দেখি, আমাদের অনুচ্ছেদ হচ্ছে কয়টা, এটা আমরা যদি একটু খেয়াল করি। দেখেন আমরা তো জানি বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ আছে কয়টা, 153টা, তাই না? 153টি। তারপর আপনার যদি আমরা যদি ভাগ দেখি, কয়টি ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশ সংবিধান হচ্ছে 11টি ভাগ রয়েছে। জাস্ট আমরা এটা একটু দেখে নিতেছি। হ্যাঁ, তারপর দেখেন ভাগ রয়েছে এবং হচ্ছে আপনার টোটাল তফসিল কয়টা, আমরা যদি তফসিল দেখি, তফসিল তফসিল মেবি ধরতে হবে। আচ্ছা সরি, দেখেন আমরা যদি একটু তফসিল দেখি, তফসিল আছে কয়টা, তফসিল আছে আমরা জানি 60টা। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক একটা কনসেপ্ট। আর হচ্ছে আমরা জানি আমাদের যে সংবিধান, এটা হচ্ছে 1972 সালে আপনার প্রণীত হয়। এটা একটু খেয়াল রাখেন, সংবিধান 1972 সালে প্রণীত হয়। জাস্ট এটা একটু দেখেন, আমি এটা মিশাই দিব, আপনি সামনের দিকে আগাম। তো দেখেন এখানে কি আমাদের বাংলাদেশের যে সংবিধান, এটা অনুচ্ছেদ আছে কয়টা, অনুচ্ছেদ আছে হচ্ছে আপনার 153টি, ভাগ আছে 11টি এবং তফসিল আছে 60টি। হ্যাঁ, এটা মূলত হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। আর এটা প্রতিষ্ঠা বাংলাদেশ সংবিধান প্রণয়ন করার কথা 1972 সালে। এখন দেখেন আমরা এই সংবিধান নিয়ে আসলে রাষ্ট্রপতি, আমরা মূলত সংবিধানটা এখন আমাদের জন্য কিসের জন্য ইম্পর্টেন্ট, আমরা জানি এখন বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি নাই। হ্যাঁ, আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের যে শাহাবুদ্দিন চপ্পু আপনার 22তম রাষ্ট্রপতি ছিলেন, উনি হচ্ছে পদত্যাগ করছে। সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমাদের বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি নয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপতি আপনি দেখেন, বাংলাদেশে আমরা জানি যে একটা হচ্ছে কি সংসদীয়, আপনার সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা। হ্যাঁ, সংসদীয় বা মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থা, যেখানে হচ্ছে একজন প্রধানমন্ত্রী এবং তিনি হচ্ছে প্রধান। হ্যাঁ, আর হচ্ছে রাষ্ট্র পরিচালনার একদম বাধ্যতামূলক রাষ্ট্রপতি থাকবে। এই রাষ্ট্রপতি থাকবে, এটা কিন্তু সংবিধানে দেখেন একটা দেশে অবশ্যই বাংলাদেশে মানে কনস্টিটিউশনে বলা আছে যে সংবিধানের 48 নং অনুচ্ছেদে, দেখেন সংবিধানের 48 নং অনুচ্ছেদে অনুযায়ী, 48 নং অনুচ্ছেদে বলা আছে যে বাংলাদেশ কনস্টিটিউশন অনুযায়ী একজন রাষ্ট্রপতি মাস্ট বি থাকতে হবে। তাহলে কত নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির কথা বলা হয়েছে? রাষ্ট্রপতির কথা বলা হয়েছে আপনার হচ্ছে 48 নং অনুচ্ছেদে। দেখেন আমরা 48 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে, রাষ্ট্রপতির কথা বলেছে। দেখেন একজন রাষ্ট্রপতি থাকলে, এখন রাষ্ট্রপতি থাকার পরে আমরা হচ্ছে দেখেন, এখন রাষ্ট্রপতি যেহেতু 48 নং আপনার অনুচ্ছেদে বলা হচ্ছে রাষ্ট্রপতি থাকতে হবে, মানে মাস্ট বি থাকতে হবে। এখন দেখেন 48 নং অনুচ্ছেদে যদি এটা বলা থাকে, এখন কি বাংলাদেশের রাষ্ট্রপতি আছে? নাই। এখন যেহেতু বাংলাদেশের রাষ্ট্রপতি নাই, তাহলে অবশ্যই একটা রাষ্ট্রপতি লাগবে। আর দেখেন রাষ্ট্রপতি নির্বাচিত হয় কেন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য প্রথম হচ্ছে মনোনয়ন ফর্ম আপনার ফিল আপ করতে হবে। এই মনোনয়ন ফর্ম ফিল আপ করার পরে আপনার সংসদে, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে আমরা জানি যে 350টা আসন আছে, তাই না? এই যে 350 যে আসন আছে, এই আসনে 350 জন সংসদ সদস্য আছে। এই সংসদ সদস্যদের নির্বাচিত ভোটের মাধ্যমে মূলত রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। হ্যাঁ, তো রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। সেই ক্ষেত্রে আমরা জানি, আমরা দেখতেছি যে আমাদের হচ্ছে যে আমাদের এখন তো যে জাতীয় সংসদে যেটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি নির্বাচিত হবে, সেটা হচ্ছে আপনার 23তম জাতীয় সংসদ নির্বাচন। হ্যাঁ, 23তম জাতীয় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে আপনার 20 আগস্ট। তাহলে আমরা একটু একটা নোটটা নিয়ে নেই যে বাংলাদেশের আপনার 23তম রাষ্ট্রপতি নির্বাচনটা অনুষ্ঠিত হবে কত সালে, কত তারিখে, এটা আমরা একটু লিখে নেই। হ্যাঁ, দেখেন 23তম রাষ্ট্রপতি নির্বাচন, 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে 20 আগস্ট 2026। হ্যাঁ,
দেখেন 20 আগস্ট 2026 মানে এই রিসেন্টলি যে আমাদের সামনে 20 তারিখ আসতেছে, এই 20 তারিখে কিন্তু আমাদের কি হবে, 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সেই ক্ষেত্রে দেখেন আমরা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা খেয়াল করবো, দেখেন আপনার যখন রাষ্ট্রপতি নির্বাচিত হবে, রাষ্ট্রপতি সবসময় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে দেখেন এখানে যদি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, আমরা এতক্ষণে জানলাম। তো দেখেন আমাদের হচ্ছে বর্তমানে সরকার গঠন করছে কারা, বিএনপিরা। আপনার হচ্ছে সরকার গঠন করছে বিএনপি এবং প্রধান বিরোধী দল কারা, জামাত ইসলাম, তাই না? তো সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের সংবিধান অনুযায়ী যদি হচ্ছে মানে 50% উপরে কারো ভোট পায় তাহলে তারা সরকার গঠন করে। যেমন হচ্ছে আপনার 151টা আসন লাগবে যদি আপনি হচ্ছে সরকার গঠন করতে চান, মানে 350টা আসনের মধ্যে আপনার হচ্ছে 151টা আসন লাগবে, সরি, যেটা আমরা জানি 50টা আসন তো সংরক্ষিত। তো সেই ক্ষেত্রে নির্বাচিত হওয়ার জন্য যা 300 আসন কাউন্ট করা হয়, হ্যাঁ, মানে সরকার গঠন করার জন্য এই 300 আসনের মধ্যে যদি কেউ হচ্ছে 151টি আসন পায়, কোন দল যদি 151টি আসনে জয়লাভ করে, সেই দল কি করে আপনার সরকার গঠন করে। এখন দেখেন সেই ক্ষেত্রে আমাদের সরকার গঠন করছে কি, আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে আমাদের সরকার গঠন করছে বিএনপি, তাই না? যেহেতু আমাদের সরকার গঠন করছে বিএনপি, দেখুন আরেকটা বিষয়, এখন ধরেন এই যে বিএনপি যে সরকার গঠন করছে, এখন রাষ্ট্রপতি নির্বাচিত যেহেতু হচ্ছে আপনার ইয়ে থেকে হবে, কি থেকে হয়, যে সংসদ সদস্য নির্বাচিত ভোটের মাধ্যমে। এখানে সেই ক্ষেত্রে দেখতেছি যে এখানে বিএনপি হচ্ছে এবং জামাত আছে, যেমন হচ্ছে এবার সবচেয়ে বেশি কম্পিটিটিভ হবে এটা কার সাথে, আপনার হচ্ছে জামাতের, যেমন হচ্ছে আপনার মির্জা অলি নামে একজন জামাত প্রার্থী আছে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনে। আবার হচ্ছে সবচেয়ে মানে হেভিওয়েট প্রার্থী হচ্ছে আপনার বিএনপির জন্য, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন এখন ধরেন সাপোজ আমরা সংবিধান অনুযায়ী একটা আলোচনা করি, আপনি ধরেন হচ্ছে বিএনপি থেকে আপনি হচ্ছে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আপনি কি করছেন, আপনি ধরেন নির্বাচিত হওয়ার পর আপনি হচ্ছে এখন তো ভোট দিবেন, এখন আপনি আপনার দলের থেকে দাঁড়াইছে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন যদি আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাঁড়ানোর সত্ত্বেও উনার হচ্ছে আপনি উনাকে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনি উনাকে ভোট না দিয়ে আপনি জামাত ইসলামের যে একজন আপনার প্রার্থী আছে যিনি মির্জা অলি বা যে কেউ হতে পারে, মানে বিরোধী দল, মনে রাখেন যে আপনি বিরোধী দলের ভোট দিচ্ছেন। তো আপনি সংবিধান অনুযায়ী যদি হচ্ছে আপনি আপনার বিরোধী দলের নিজের দল ক্রস করে যদি বিরোধী দলে যে ভোট দেন, সেটাকে সংসদের 70 নং অনুচ্ছেদ এটাকে ফ্লোর ক্রসিং বলা হয়। হ্যাঁ, দেখেন এটাকে 70 নং অনুযায়ী ফ্লোর ক্রসিং বলে। তাহলে আমরা একটু দেখেন 70 নং অনুযায়ী আমরা জাস্ট একটু মনে রাখেন, আমি ডিপলি বলতেছি। 70 নং অনুচ্ছেদে বলা হয়েছে কি ফ্লোর ক্রসিং। হ্যাঁ, এখন দেখেন ফ্লোর ক্রসিংটা কি, আমরা আরেকবার ক্লিয়ার করি। ফ্লোর ক্রসিংটা কি, ফ্লোর ক্রসিং হচ্ছে আপনি যে ফ্লোরে থাকেন এই ফ্লোর পার হয়ে আপনি অন্য ফ্লোরে চলে গেছেন, এটাকে মূলত ফ্লোর ক্রসিং বলা হয়। এখন আমাদের সংবিধান অনুযায়ী এটা আমরা একটু আলোচনা করি। যেমন হচ্ছে আমরা যে বলতেছিলাম যে ধরেন আপনার হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য আমি হচ্ছে বিএনপি করি, সাপোজ মনে করেন আমি হচ্ছে বিএনপি করি, আমি হচ্ছে সংসদ সদস্য। এখন যদি আমি সেক্ষেত্রে মির্জা ফখরুলের ভোট না দিয়ে আমার বিরোধী দলে দিই, যেমন আমাদের এখন জাতীয় সংসদে বিরোধী দল, প্রধান বিরোধী দল হচ্ছে জামাত ইসলামী, তো আমি যদি জামাত ইসলামের ভোট দিই, তো সেই ক্ষেত্রে এটাকে ফ্লোর ক্রসিং বলা হবে, যেটা হচ্ছে আমাদের সংবিধানে 70 নং অনুচ্ছেদে বলা হয়েছে। আর এই ফ্লোর ক্রসিং যদি করেন, বাংলাদেশ সংবিধানে 70 নং অনুচ্ছেদে এরকম করে বলা আছে, যদি কোনো সংসদ সদস্য ফ্লোর ক্রসিং করে তো সেই ক্ষেত্রে ওনার পদ বিলুপ্ত হয়ে যায়। মানে কি, আপনি ধরেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার পদটা বিলুপ্ত হয়ে যাবে, আপনাকে সংসদ সদস্য থেকে বাতিল করা হবে, কারণ হচ্ছে আপনি ফ্লোর ক্রসিং করছেন। মানে কি, নিজ দলের বিরুদ্ধে অবস্থান করলে এটাকে ফ্লোর ক্রসিং বলা হয়, যেটা হচ্ছে কত নং 70 নং অনুচ্ছেদে বলা হয়েছে। দেখেন এটা আমরা জাস্ট ফ্লোর ক্রসিং চললাম। আরেকটা আছে কি আপনার হর্স ট্রেডিং, একটা আছে, জাস্ট একটু খেয়াল করেন। আরেকটা যে অনুচ্ছেদ আছে জাস্ট এইখানে আরেকটা ধাপ আছে, সেটা হচ্ছে হর্স ট্রেডিং। দেখেন আরেকটা কি হর্স ট্রেডিং। এখন হর্স ট্রেডিংটা কি এটা আমরা একটু আলোচনা করবো। দেখেন হর্স ট্রেডিংটা হচ্ছে কি এই ফ্লোর ক্রসিং এটার মতোই, তবে ফ্লোর ক্রসিং আর হর্স ট্রেডিং এর মধ্যে কিছু একটা পার্থক্য আছে। দেখেন আমরা আজকে হচ্ছে হর্স ট্রেডিং এ একটু জানি। হ্যাঁ, হর্স ট্রেডিংটা কি, হর্স ট্রেডিং হচ্ছে যখন আপনি নিজের ব্যক্তিগত স্বার্থ বা নিজের গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য আপনি নিজ দল ছেড়ে অন্য দলে জয়েন করবেন, তখন সেটাকে হচ্ছে হর্স ট্রেডিং বলে। যেমন সাপোজ ধরেন আপনি হচ্ছে কি এখন বিএনপিতে আছেন, হ্যাঁ, বিএনপিতে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ধরেন জামাত ইসলাম থেকে বা জামাত থেকে আপনাকে একটা মানে দিল, ভালো একটা অফার দিল যে আপনি আমার দলে চলে আসেন, আপনাকে এই পদ দিয়ে দিব, আপনার এগুলো মানে ধরেন ভালো একটা অফার দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আপনি যখন নিজ দল ছেড়ে মানে স্বেচ্ছায় নিজ দল ছেড়ে অন্য দলে যোগদান করবেন, এটাকে হচ্ছে হর্স ট্রেডিং বলা হয়। এটা হচ্ছে আপনার 70 নং অনুচ্ছেদে বলা হয়েছে। তাহলে দেখলাম আমরা 48 নং অনুচ্ছেদের আলোকে আমাদের যত যা আছে সবকিছু আমরা একটু দেখলাম। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের 48
48তম আমাদের 48তম রাষ্ট্রপতি নির্বাচিত, যেটা ওটা কত তারিখে হবে 48 অনুচ্ছেদে যেটা 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে, সেটা হচ্ছে আপনার 20 আগস্ট 1926 সালে। হ্যাঁ, সরি 2026 সালে, 1926 সাল বলে গেছি, সরি। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রাখেন মাথায়। হ্যাঁ, তারপরে দেখেন আমরা আরেকটা বিষয় একটু খেয়াল করি। আমরা তো জানি যে রিসেন্টলি হচ্ছে আমাদের 22তম রাষ্ট্রপতি ছিল শাহাবুদ্দিন চৌধুরী স্যার, উনি হচ্ছে পদত্যাগ করছে। হ্যাঁ, এটাও কিন্তু সংবিধানে বলা আছে যে আপনি তো হুট করে পদত্যাগ করতে পারবেন না। তো দেখেন আমরা 48 নং অনুচ্ছেদটা তো ক্লিয়ার, তাই না? 48 নং অনুচ্ছেদটা যদি ক্লিয়ার হয়ে থাকে, দেখেন আমরা এরপরে সামনে যাই। হ্যাঁ, দেখেন আমি হচ্ছে এখানে কিছু অনুচ্ছেদ লিখি আমি আগে, আপনি একটু অনুচ্ছেদ গুলো দেখেন, একটু খেয়াল রাখেন। 48, 49, তারপরে ধরেন 50, 52, 53 আর হচ্ছে 54, 70, 75-2। দেখেন এখানে আমি বেশ কিছু অনুচ্ছেদ লিখছি, যে অনুচ্ছেদ গুলা বর্তমানে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে যেহেতু হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, এটা আমাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট। কারণ আসলে আপনারা দেখেন যারা হচ্ছে মানে এক্সামিনার, ওনারা সমসাময়িক বিষয়গুলো থেকে কোশ্চেন করে থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে 48 নং অনুচ্ছেদ লিখছি, 49, 50, 52, 53, 54, 70, 75-2। এই যে আমি কিছু অনুচ্ছেদ লিখছি, আপনার যদি এখন কোনো কোশ্চেন হয়ে থাকে, যেমন ঢাকা ইউনিভার্সিটি যারা ভর্তি প্রিপারেশন নিতেছো, তোমার যদি মানে বাংলাদেশ কনস্টিটিউশন থেকে যদি কোশ্চেন করে থাকে, তো সেই ক্ষেত্রে এর বাইরে কোনো কোশ্চেন করবে না। তো সেই ক্ষেত্রে আমরা 48 নং অনুচ্ছেদটা দেখলাম, যে 48 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে, যে বাংলাদেশে মাস্ট বি একজন কি লাগবে, রাষ্ট্রপতি লাগবে। তাই এটা দেখলাম না 48 নং অনুচ্ছেদ। দেখেন এখন 49 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে, 49 নং অনুচ্ছেদে বলা হয়েছে আপনি এখন তো রাষ্ট্রপতি আছে, এখন ধরেন হচ্ছে একজন ক্রাইম, একজন হচ্ছে বড় ধরনের আপনার হচ্ছে 49 মূল হচ্ছে ক্ষমা প্রদর্শন করা। আমি প্রথমে মূল থিমটা বলে দেই যে ক্ষমা প্রদর্শন করা। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষমা প্রদর্শন করা। এখন ধরেন আপনার হচ্ছে একজন মানে আমরা তো এরশাদের কথা তো নাম শুনছিলেন, তাই না? আপনার যে এরশাদ বলতে আমি কিন্তু আপনার স্বৈরশাসক এরশাদের কথা বলতেছি না, খুনি এরশাদ ছিল। উনি তো দুর্দর্শ একজন খুনি ছিল, তাই না? দেখেন এখন উনি কিন্তু ফাঁসির দণ্ডিত আসামি ছিল। এখন এই রাষ্ট্রপতি যদি চায়, আপনি যে কাউকে ক্ষমা প্রদর্শন করতে পারবেন। উনি যেমন বলেন না, রাষ্ট্রপতি আপনি যখন হচ্ছে আমরা জানি যে আপনি যদি আপনার নামে কোনো মামলা হয়, প্রথম হচ্ছে আপনার মানে আপনার যেটা হচ্ছে দায়রা জজ, সেখানে মামলা হবে, এবং দায়রা জজে মামলা হওয়ার পর এটা সুপ্রিম কোর্টে যায়। হ্যাঁ, সুপ্রিম কোর্টে মানে হচ্ছে প্রথমে হচ্ছে যে হাইকোর্টে যায়, আপনি হাইকোর্টে যদি আপনার ফাঁসি দেওয়া, তারপর আপনি আবার আপিল করতে পারবেন, যেটা হচ্ছে এপিলেট বিভাগ বা আপিল বিভাগে আপনি আবেদন করতে পারেন। আপিল বিভাগেও যদি হচ্ছে আপনার মামলায় যদি আপনার ফাঁসি কার্যকর হয়ে যায়, মানে ফাঁসির আদেশ দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আপনার আর কোনো অপশন থাকে না, জাস্ট একটা অপশন থাকে, যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, যদি রাষ্ট্রপতি সদয় হয়ে যদি আপনি ক্ষমা প্রদর্শন করে, তাহলে সেক্ষেত্রে আপনার সবকিছু মাফ হয়ে যাবে। আর হচ্ছে আপনার বাংলাদেশ সংবিধানে এমন একজন ব্যক্তি যার বিরুদ্ধে কখনো মামলা করতে পারবে না, তিনি হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি উনি ধরেন সেই লেভেলে ক্রাইম করছে, তারপরেও কি করতে পারবেন না, ওনার বিরুদ্ধে আপনি কোনো মামলা করতে পারবেন না, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তো রাষ্ট্রপতি আমাদের হচ্ছে 49 নং অনুচ্ছেদে কি বলেছে, এটা হচ্ছে ক্ষমা প্রদর্শনের কথা বলেছে। আমাদের 49 গেল, তারপরে দেখেন 50। এখন যদি আমরা 50 নং অনুচ্ছেদে যাই, এখন 50 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে দেখেন, আমরা যদি 50 নং অনুচ্ছেদে যাই, 50 নং অনুচ্ছেদে বলা হয়েছে কার্যপ্রণালী, মানে হচ্ছে একজন সংসদে যেমন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হবে, এখন ইনি কি অনন্তকালের জন্য থাকবে? এটা তো না, এটা তো হতেও পারে না, তাই না? যখন দেখবেন একটা আপনি দেখবেন যে কোনো ক্ষমতার ব্যক্তি যদি হচ্ছে ম্যাক্সিমাম টাইম বা বেশি সময় ধরে ক্ষমতা থাকে, তখন তিনি হচ্ছে স্বৈরশাসক হয়ে যায়। তিনি মনে করে যে সৌরসূর্যের মতো যে আমি আইন, আমি যেটা বলবো সেটা আইন, এরকম হয়ে যাবে। তো বাংলাদেশে কনস্টিটিউশনে এরকম করে বলা আছে যে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে 50 নং অনুচ্ছেদে এটা বলা আছে যে আপনি নির্বাচিত হয়েছেন, এটা ভালো কথা, তবে আপনি 5 বছরের বেশি আপনি নির্বাচিত বা ক্ষমতা থাকতে পারবে না। 5 বছর পর কি হবে, আবার আপনার হচ্ছে নির্বাচিত হবে। তারপরে যদি আপনার সংসদ সদস্য আবার আপনাকে মনে করেন যে আপনি রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা অর্জন করছেন, যদি ভোট দেয় আপনি জয়লাভ করেন, আপনি আবার রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু আপনার ক্ষমতা থাকবে 5 বছর। তারপর দেখেন আমরা 52 নং অনুচ্ছেদে যাব। আমরা যদি 52 নং অনুচ্ছেদে যাই, সেক্ষেত্রে কি বলা হয়েছে, অভিশংসনের কথা বলা হয়েছে। 52 নং অনুচ্ছেদে আমাদের কি বলা হয়েছে, অভিশংসন। এখন অভিশংসন বলতে কি বোঝানো হয়েছে, এখন দেখেন অভিশংসন বলতে রাষ্ট্রপতি যদি মানে ধরেন কোনো কারণে রাষ্ট্রপতি হচ্ছে মানে ওনার হচ্ছে অপারগ, মানে উনি ক্ষমতা প্রদর্শন করতে অপারগ, কিংবা ধরেন আমরা হচ্ছে মানে জনগণ চাইতেছে না যে রাষ্ট্রপতি পদত্যাগ চাই, এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারি, মানে রাষ্ট্রপতি পদ থেকে ওনাকে আমরা মানে ইচ্ছাকৃত ভাবে না, উনি একটা হচ্ছে স্বেচ্ছায় আর একটা হচ্ছে জোর করে, ওনার জোরপূর্বক যদি আমরা রাষ্ট্রপতিকে পদত্যাগ করাই, এটাকে বলা অভিশংসন, জোরপূর্বক। হ্যাঁ, আর এটা কত নং অনুচ্ছেদে বলা হয়েছে, আপনার হচ্ছে 52 নং অনুচ্ছেদে বলা হয়েছে। মানে আমরা যদি রাষ্ট্রপতিকে জোরপূর্বক, যেমন হচ্ছে আমরা জানি যে শাহাবুদ্দিন চুপ্পু যখন হচ্ছে আমাদের আপনার ইন্টারিম গভর্নমেন্ট অনুষ্ঠিত হলো, তারপর দেখেন
যখন আমাদের হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনটা বসে। বাংলাদেশের সংবিধানে এটা বলা আছে জাতীয় সংসদে প্রথম অধিবেশন অবশ্যই কি রাষ্ট্রপতি ভাষণ দিবে। হ্যাঁ, যখন আমাদের রাষ্ট্রপতি ভাষণ দিতেছিল তখন কিন্তু বিরোধী দল যারা জামাত ওনারা কিন্তু বিরোধী দল একটা করতেছিল যে আপনার ওয়াকআউটের একটা প্রোগ্রাম করতেছিল যে ওয়াকআউট করবে। হ্যাঁ, এই ওয়াকআউট এটাও কিন্তু বৈধ। আপনি এটা বলেন না যে ওয়াকআউট করে চলে যাইতেছে ওরা বাদ, এরকম না। ওয়াকআউট এটা হচ্ছে বাংলাদেশ কনস্টিটিউশন আছে। আপনি যদি চান যে আপনি হচ্ছে কোনো আপনি ধরেন কারো বিরুদ্ধে আপনি মানে বিরুদ্ধে কথা বলবেন কিংবা তার বিরোধিতা করবেন, তো সেই ক্ষেত্রে আপনি সংবিধান অনুযায়ী আপনি হচ্ছে ওয়াকআউট করতে পারবেন। হ্যাঁ, তো এই ওয়াকআউট করতেছে এটা যদি ধরেন এখন জনগণ চায়, জনগণ চাইলে ওনার অবশ্যই পদত্যাগ করতে হবে। আর এই পদত্যাগ ওনার কি সে ইচ্ছাই করে নাই, আমরা হচ্ছে ওনাকে বাধ্য করে পদত্যাগ করাইছি। এই বাধ্য করে পদত্যাগ করাকে এটা অভিশংসা বলা হয়, যেটা আমাদের সংবিধান অনুযায়ী আপনার হচ্ছে অনুচ্ছেদ 52-তে বলা হয়েছে। তারপরে দেখেন আমরা আরেকটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি কি 53 নং অনুচ্ছেদ। এটা বর্তমানে একটা মানে ইম্পর্টেন্ট একটা অনুচ্ছেদ। দেখেন 53 আমরা জানি 22তম যে রাষ্ট্রপতি ছিল শাহাবুদ্দিন চপ্পু, উনি কিন্তু আপনার এই 53 নং অনুচ্ছেদের 53 নং অনুচ্ছেদ অনুযায়ী তিনি পদত্যাগ পত্র জমা দেন। কার কাছে? এটা হচ্ছে স্পিকারের কাছে। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট। দেখেন কত নং অনুচ্ছেদে? 53 নং অনুচ্ছেদ অনুযায়ী। হ্যাঁ, 53 নং অনুচ্ছেদ অনুযায়ী তিনি কি করে পদত্যাগ পত্র জমা দেন। এখন দেখেন কত আপনার হচ্ছে 53 অনুচ্ছেদ। এখন দেখেন পদত্যাগ এটা আবার কি? আমরা এর আগেরটা বাংলাদেশ অভিশংসা এটাতে দেখবো পদত্যাগ। এখন পদত্যাগ কি? পদত্যাগ বলছে হচ্ছে যদি আপনার হচ্ছে রাষ্ট্রপতি নিজে মনে করে যে আমি হচ্ছে অসুস্থ কিংবা আমি রাষ্ট্র পরিচালনা করতে সেক্ষেত্রে অসমর্থ কিংবা ক্ষমা প্রদর্শন বা সরি মানে হচ্ছে ক্ষমতা প্রদর্শনে অপারগ, এরকম যদি নিজে মনে করে, উনি যদি নিজে ফিল করে যে না আমার এত বড় একটা দায়িত্ব আমি এটা সঠিকভাবে এখন পালন করার মতো আমার হচ্ছে এখন কি মানসিক মেন্টাল এবিলিটি নাই, তো সেই ক্ষেত্রে উনি যদি চায় উনি পদত্যাগ করতে হবে। সেটা কত নং হচ্ছে? 53 নং অনুচ্ছেদ। আর অবশ্যই এটা জমা দিতে হবে কার কাছে? স্পিকারের কাছে। তো সেই ক্ষেত্রে আমাদের শাহাবুদ্দিন চপ্পু উনি 22তম রাষ্ট্রপতি ছিলেন, উনি 53 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হয়ে উনি স্পিকারের কাছে উনি কি করে পদত্যাগ পত্র জমা দেয়। তারপরে আমরা দেখেন আমরা লিখছি 54 নং অনুচ্ছেদ। এখন দেখেন 54 নং অনুচ্ছেদ কিসের জন্য আমাদের গুরুত্বপূর্ণ? এই 54 নং অনুচ্ছেদ অনুযায়ী মূলত হচ্ছে আমাদের এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আমাদের এখন জানি যে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হচ্ছে কি? এখন হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হচ্ছে মেজর আব্দুল হামিদ, সরি ওনার নাম কি? হাফিজ, সরি আমার একটু মিস্টেক হয়েছে, আমি মনে ছিল নাকি। আচ্ছা ঠিক আছে, মেজর আব্দুল হাফিজ উদ্দিন হচ্ছে এখন আমাদের জানি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, যিনি হচ্ছে আমাদের স্পিকার ছিলেন। এখন এই 54 নং অনুচ্ছেদে এটাই বলা আছে যে 54 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর আপনার কিন্তু সংবিধানে বলা আছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করার পর আপনার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করতে হবে। এটা কিন্তু স্পিকারের প্রধান কাজ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন রাষ্ট্রপতি পদত্যাগ করছে, পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে নিতে হবে। এখন রাষ্ট্রপতি পদত্যাগ করার পর এই পদটা খালি আছে না, তো এই 54 নং অনুচ্ছেদে বলা আছে যে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদটা খালি থাকে সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকারকে যুক্ত করা বা স্পিকারকে নিয়োগ করা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছে মেজর হাফিজ উদ্দিন। হ্যাঁ, এটা একটু মনে রাখবো। দেখেন তারপর আমরা যদি 70 নং যাই, আমরা তো 70 নং একটু আগে দেখছি যে ফ্লোর ক্রসিং নিয়ে একটু আলোচনা করছে, তো এটা নিয়ে আমি আর না আলোচনা করে তারপরে দেখেন আমরা কি বলবো, আমরা আরেকটা যেটা পড়বো সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 75-এর 2 অনুচ্ছেদে কি বলা আছে। দেখেন 75 অনুচ্ছেদে 2-এতে বলা আছে, দেখেন কাস্টিং ভোট বলতে একটা শব্দ আছে। হ্যাঁ, আমাদের কনস্টিটিউশনে কাস্টিং ভোট বলতে একটা ওয়ার্ড আছে। দেখেন এই কাস্টিং ভোট বলতে একটা কথা আছে আমাদের অনুচ্ছেদে উল্লেখ করা আছে। এখন কাস্টিং ভোটটা কি অনেকে কোশ্চেন আসতে পারে, দেখেন কাস্টিং ভোটটা আমরা একটু ক্লিয়ার করি। দেখেন আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য আমরা জানি সংসদ সদস্যের ভোটে তো নির্বাচিত হবে, তাই না? তো সেই ক্ষেত্রে সংসদ সদস্য ভোট কিন্তু এখানে 349টা কাউন্ট হবে। আমরা জানি সংসদ সদস্য 350, একটা পদ বিলুপ্ত করা হয়েছে কারণ উনি হচ্ছে ফ্লোর ক্রসিং করছে। সেই ক্ষেত্রে এবার হচ্ছে 349টি পদে আপনার কি হবে, এই রাষ্ট্রপতি নির্বাচিত হবে, যেটা হচ্ছে 20 আগস্ট 2026 সাল হবে, মানে সামনে 20 তারিখ অনুষ্ঠিত। তো কাস্টিং ভোটটা কি? ধরেন সাপোজ এইখানে 349 জন আছে, তো 349 জনের মধ্যে ধরেন 48 জন ভোটার আছে, 48 জন এখন ইকুয়াল করেন, দুইটা বিভক্ত করেন, সেই ক্ষেত্রে ধরেন ধরেন 10-10 হয়েছে। ধরেন আপনার এখানে ধরেন সাপোজ মনে করেন যে অলি মির্জা ধরেন আপনার জামাতের যে অলি মির্জা উনি ধরেন হচ্ছে পাইছে কত? উনি পাইছে 10টা ভোট। আর ফখরুল পাইছে 10টা ভোট। এখন এই দুইজনকে তো একসাথে রাষ্ট্রপতি করা যাবে না, তাই না?
দুজনে তো একসাথে রাষ্ট্রপতি করার জন্য। তো সেই ক্ষেত্রে এখানে একজনকে নির্বাচিত করার জন্য যখন হচ্ছে স্পিকার নিজে ভোটটা প্রদান করে তখন এটাকে কাস্টিং ভোট বলা হয়। হ্যাঁ, তো এইটাই হচ্ছে মূলত কাস্টিং ভোট। তো আমাদের আজকে মূলত আমাদের যে ইম্পর্টেন্ট টপিকটা ছিল বাংলাদেশ সংবিধান ও রাষ্ট্রপতি। তো তুমি এইটু পর্যন্ত যদি আমাদের ক্লাসটা করে থাকো অবশ্যই তোমার ভালো লাগার কথা। আর এর বাইরে একটা কোশ্চেন আসবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটা ফলো করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।